নমস্কার, ইনফাইনাইট ফিজিক্সে স্বাগত। আগে 6টা মডেল কোশ্চেন্সের WBH টেস্ট পেপারের সলিউশন করে দেওয়া হয়ে গেছে। যারা দেখোনি তারা এই ভিডিওর ডেসক্রিপশনে যাও কিংবা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। আজকে আলোচনা করব মডেল কোশ্চেন সেট 7-এর যে সমস্ত গাণিতিক সমস্যা আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম কোশ্চেন আছে 1.3-তে একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 16, এসটিপিতে ওই গ্যাসের আয়তন 11.2 লিটার, তাহলে ওই গ্যাসের ভর কত হবে? দেখো, গ্যাসটির বাষ্প ঘনত্ব দিয়ে দিয়েছে 16, তাহলে আমরা একটা সূত্র জানি m = 2d, অর্থাৎ আণবিক ভর সমান 2 ইন্টু বাষ্প ঘনত্ব। তাহলে আণবিক ভর কত হবে? 2 ইন্টু বাষ্প ঘনত্ব কত দেওয়া আছে? 16, তাহলে m সমান হয়ে গেল 32। আমরা জানি কি, এই যে আণবিক ভর এটাকে গ্রামে প্রকাশ করলে হয় কি গ্রাম আণবিক ভর, অর্থাৎ 32 গ্রাম। এই 32 গ্রামের আয়তন সবসময় কত হয়? 22.4 লিটার এসটিপিতে। তাহলে এটাকে আমরা ঘুরিয়ে লিখতে পারি যে 22.4 লিটার আয়তনের ভর কত? 32 গ্রাম। এবার দেখো, দেওয়া আছে কোশ্চেনে যে এসটিপিতে আয়তন 11.2 লিটার, তাহলে এর হাফ 11.2 লিটার। 11.2 লিটার আয়তনের ভর কত হবে? এরও হাফ, 32-এর হাফ, তাহলে কত হবে? 16 গ্রাম। এটাই অ্যান্সার, অপশান সি, 16 গ্রাম। পরের কোশ্চেনটা দেখো, প্রতিসরণের সময় চ্যুতি সর্বোচ্চ হলে আপতন কোণের মান কত হবে? এটা হবে 90 ডিগ্রি। আপতন কোণের মান 90 ডিগ্রি, অপশান সি কারেক্ট অ্যান্সার। তারপরের কোশ্চেনটা দেখো, রোধের কোশ্চেন। আর রোধের একটি তারকে গলিয়ে অর্ধেক দৈর্ঘ্যের একটি তার তৈরি করা হলো, নতুন তারটির রোধ কত হবে? দেখো, মনে করো প্রথম যে দৈর্ঘ্যটা ছিল সেটা আমি একটু ছবি আঁকছি। মনে করো এটা প্রথম ছিল, এই যে প্রথম তারটা ছিল এটা হলো প্রথম তার। মনে করো এটা প্রথম তার ছিল, এই প্রথম তার। যেহেতু তার চোঙাকৃতি হয়, তাহলে এই প্রথম তারের ব্যাসার্ধ R1 ছিল, তাহলে এবং প্রথম তারের দৈর্ঘ্যটা ছিল কি L1, তাহলে প্রথম তারের ক্ষেত্রফলটা কত হবে? পাই R1 স্কোয়ার, এবং দৈর্ঘ্যটা কত হলো? L1। ঠিক আছে, এইবার বলছে তারটিকে গলিয়ে অর্ধেক দৈর্ঘ্যের একটা তার করা হলো। এইবার ভালো করে দেখো, যদি একটা তারকে গলিয়ে আমি অর্ধেক করি, তাহলে সেই তারটা অবশ্যই মোটা হয়ে যাবে, কেননা দৈর্ঘ্যে আমি অর্ধেক করে দিচ্ছি গলিয়ে। তাহলে লম্বা তারকে যদি গলিয়ে দৈর্ঘ্যে ছোট করি, তাহলে অবশ্যই তারটা মোটা হয়ে যাবে, এবং এর ব্যাসার্ধ হবে R2। তাহলে ক্ষেত্রফলটা কত হবে এই তারটার? পাই R2 স্কোয়ার, এবং দৈর্ঘ্যটা, নতুন তারটার যে দৈর্ঘ্যটা বলছে দৈর্ঘ্যটা অর্ধেক করা হয়েছে, তাহলে L1/2 এইটা করেছি, এটাই সমান L2। এবার দেখো, আমাদের যে সূত্রটা জানা আছে, R = ρL/a, এই সূত্রটা জানা আছে। তার আগে একটা কথা বলি, যে তারকে গলিয়ে যদি আমি অর্ধেক করি বা টেনে ডবল করি, তারের কিন্তু আয়তনের কোনো পরিবর্তন হয় না। মানে প্রাথমিক যে আয়তনটা ছিল, প্রথম এই তারের যে আয়তনটা ছিল, কত ছিল এই তারের আয়তন? এই তারের আয়তনটা ছিল কত? পাই R1 স্কোয়ার ইন্টু এইচ, মানে L1। একই রকমভাবে ওই আয়তন সমান অন্তিম যে আয়তন, কারণ আয়তনটা সবসময় সেম থাকছে, কোনো তার তো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি না, জাস্ট গলিয়ে সেটাকে ছোট করে দিচ্ছি। তাহলে এটা কত হবে? পাই R2 স্কোয়ার ইন্টু L1, L2 মানে কত? L1/2, এইটা। তাহলে দেখো, পাই পাই কেটে যাচ্ছে, তাহলে L1 কেটে গেল, তার মানে R2 স্কোয়ার সমান কত হচ্ছে? 2R1 স্কোয়ার। এইটা আমি একটা পেলাম, R2 স্কোয়ার সমান 2R1 স্কোয়ার, এইটা একটা আমি সম্পর্ক পেয়েছি। এবার দেখো, আমরা যেটা জানি যে R সমান ρL/a। এবার একই উপাদান, মানে প্রথমটার ক্ষেত্রে আমি তারটা ধরলাম, তারের রোধ ধরলাম R সমান ρL/a। এবার এটাকে যদি আমি এই
তারের রোধটাকে মডিফাই করা হচ্ছে, গলিয়ে অর্ধেক। তাহলে দ্বিতীয় যে রোধটা আমি ধরলাম এটাকে ধরলাম R1, এটা ধরলাম R2। তাহলে রো তো রো থাকবে, এলের জায়গায় কি হবে, এটা L1 ছিল, এটাকে L1 করে দাও, এটা A1 করে দাও। তাহলে L1 এর জায়গায় কি হবে, অর্ধেক মানে L2 মানে L1/2। আচ্ছা, এটাকে L2 লেখো, A2 লেখো। এইবার L2-র জায়গায় এইটা লেখো, L2 মানে L1/2। তাহলে রো L1/2 ইন্টু A2। আচ্ছা, এটা হলো A1, এইটা A2 মানে পাই R2 স্কোয়ার, ঠিক আছে। আর প্রথমটা ছিল কত, পাই R1 স্কোয়ার, মানে রো L1 পাই R1 স্কোয়ার, এইটা হলো। এবার দেখো কি হয়, তাহলে R2 সমান রো L1/2 পাই R2 স্কোয়ার। এবার এখান থেকে আমি একটা রাশি পেয়েছি যে R2 স্কোয়ার সমান 2R1 স্কোয়ার, সেইটা বসিয়ে দাও। তাহলে রো L1/2 পাই যেমন ছিল তেমন থাকলো, R2 স্কোয়ার মানে 2R1 স্কোয়ার, তাহলে 2R1 স্কোয়ার হলো। এইবার এই যে রো L1/পাই R স্কোয়ার, পাই R1 স্কোয়ার, এটাকে একসাথে রেখে দাও, আর এই 2 আর 2 গুণ করে 4 পেলাম। এবার দেখো এই যে পুরো রাশিটা পেয়েছি, রো L1 আর পাই R1 স্কোয়ার, রো L1/পাই R1 স্কোয়ার, এইটা সমান কি পেলাম, R1। তাহলে আমরা লিখতে পারি কি, R2 সমান R1/4। তাহলে যেটা পেয়ে গেলাম কি না, R2 সমান R1/4, মানে রোধটা কি হবে, প্রাথমিক রোধের 4 ভাগ হয়ে যাবে, মানে R/4। এর অপশানটা কারেক্ট, বুঝা গেছে। তারপরে কোশ্চেনটা দেখো, তিনটি মাধ্যম এ বি সি, এদের প্রতিসারাঙ্ক যথাক্রমে বলছে কত, মিউ এ, মিউ বি ও মিউ সি হলে এ মিউ বি ইন্টু বি মিউ সি মানে কত। একটা জিনিস বলি যে এ মিউ বি, এই কথাটার মানে হলো এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসারাঙ্ক, বোঝা গেছে। এবার কোনো শুধুমাত্র যদি এরকম মিউ এ থাকে, তার মানে এটা হলো পরম প্রতিসারাঙ্ক, বা এটাকে বলা হয় শূন্য মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসারাঙ্ক, বোঝা গেছে। এবার দেখো এই যে এ মিউ বি, এইটার মানে হলো মিউ বি বাই মিউ এ, মানে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসারাঙ্ক সমান ওই মাধ্যমের পরম প্রতিসারাঙ্ক, মানে শেষ মাধ্যমের পরম প্রতিসারাঙ্ক বাই প্রথম মাধ্যমের পরম প্রতিসারাঙ্ক। এবার দেখো তাহলে আমাদের যে কোশ্চেনে ডাটাটা দেয়া আছে, এ মিউ বি ইন্টু বি মিউ সি, তাহলে কি হবে, এ মিউ বি মানে কি বললাম, এ মিউ বি মানে মিউ বি বাই মিউ এ, মানে শেষেরটা বাই প্রথমেরটা, ইন্টু আবার বি মিউ সি মানে শেষেরটা বাই প্রথমেরটা, মিউ বি। তাহলে এই যে মিউ বি কেটে গেল, থাকছে পড়ে কি, মিউ সি বাই মিউ এ, এইটাই হলো অ্যান্সার, মিউ সি বাই মিউ এ, বোঝা গেছে। তারপরের কোশ্চেনটা দেখো, 127 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 5 বায়ুমণ্ডলীয় চাপে 8.31 লিটার মিথেন গ্যাসের ভর কত। মিথেন গ্যাসের মোলার ভর দেওয়া আছে 16 গ্রাম পার মোল, পারদের ঘনত্ব দেওয়া আছে 13.6 গ্রাম পার সেমিকিউব। দেখো 127 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, তাহলে টি সমান 127 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে 127 ডিগ্রিকে যদি আমি 273 দিয়ে যোগ করি তাহলে হয়ে যাবে কত, কেলভিন। তাহলে
এটা হয়ে যাবে কত 300-400 কেলভিন। 5 বায়ুমণ্ডলীয় চাপ মানে P = 5 atm চাপে কত লিটার, মানে ভি দেওয়া আছে 8.31 লিটার, মিথেন গ্যাসের ভর কত, মানে ডব্লিউ ইকুয়াল টু কত বের করতে বলেছে। মিথেন গ্যাসের মোলার ভর দেওয়া আছে কত, মোলার ভরকে এম দ্বারা লেখা হয় 16 দেওয়া আছে এখানে। তাহলে আমরা জানি কি সমীকরণটা পিভি ইকুয়াল টু এন আর টি, এনের জায়গায় কি হবে ডব্লিউ বাই এম আর টি, আর কি সার্বজনীন গ্যাস ধ্রুবক। তাহলে আর এর মানটা কত 0.082 লিটার এটিএম ইউনিট, লিটার এটিএম ইউনিটে এটা আর এর মান, লিটার এটিএম ইউনিট, বোঝা গেছে। এবার পি আর ভি মান বসিয়ে দাও। পি হচ্ছে 5 ইন্টু ভি হলো 8.31 ইকুয়াল টু ডাব্লু কত, ডাব্লু বের করতে হবে, এম কত 16 ইন্টু আর কত 0.082 ইন্টু টি কত 400। তাহলে ডাব্লু সমান পাচ্ছি কত 5 ইন্টু 16 ইন্টু 8.31 বাই 0.082 ইন্টু 400, ঠিক আছে, এইটা পেলাম। এবার এটাকে ক্যালকুলেশন করলে ডব্লু ইকুয়াল টু হবে 20.26 এত গ্রাম, এটাই হলো অ্যান্সার। দেখো পারদের ঘনত্বটা দেওয়া আছে কিন্তু ওর কোনো ফাংশন নেই। পরের কোশ্চেনটা দেখো, অতিরিক্ত পরিমাণ লঘু H2SO4 এর সঙ্গে FeS এর বিক্রিয়ায় এসটিপিতে 11.2 লিটার H2S পেতে কী পরিমাণ ফেরাস সালফাইড প্রয়োজন। দেখো FeS এর সাথে বিক্রিয়া করছে কি H2SO4, এইটা বিক্রিয়া করে হবে কি FeSO4 প্লাস H2S ফেরাস সালফাইড। তাহলে FeS আমার এইটাকে ভাঙতে হবে আণবিক ভরে। FeS এর কত, ফেরাসের 56 দেওয়া আছে, দেখো সালফারের 32 এইটা দেওয়া আছে, তাহলে এটা সমান কত হচ্ছে 6 2 8 5 3 8 88 এত গ্রাম। এবার কত বলছে, অতিরিক্ত পরিমাণ লঘু H2SO4 এর সঙ্গে FeS এর বিক্রিয়ায় এসটিপিতে 11.2 লিটার H2S, তাহলে এই H2S কে ভাঙবো, H2S কে ভাঙলে কত হবে 2 ইন্টু 1 প্লাস সালফারের কত 32, তাহলে এটা হবে কত 32 প্লাস 2 মানে 34 গ্রাম। এই 34 গ্রাম ফেরাস সালফাইডের হাইড্রোজেন সালফাইডের আয়তনটা কত 22.4 লিটার, এই 34 গ্রামের আয়তন। তাহলে 88 গ্রাম থেকে এই যে 88 গ্রাম থেকে কত গ্রাম H2S পাচ্ছি 22.4 লিটার। এবার এটাকে ঘুরিয়ে লিখতে হবে, আমার দরকার কি 11.2 লিটার H2S পেতে, তাহলে 22.4 লিটার H2S পেতে লাগে 88 গ্রাম FeS, 1 লিটার H2S পেতে লাগবে 88 বাই 22.4, আর কত গ্রাম বলছে 11.2 লিটার, তাহলে 88 বাই 22.4 ইন্টু 11.2 লিটার, এটা হয়ে যাবে 244, তাহলে 44 গ্রাম। তো 44 গ্রাম FeS, এটাই হলো অ্যান্সার। NaOH কে 4 গ্রাম NaOH কে প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিডের প্রয়োজন। তো NaOH বিক্রিয়াটা আগে লিখতে হবে, যেহেতু এটা রাসায়নিক বিক্রিয়ার অঙ্ক, তাকে সালফিউরিক অ্যাসিড দিয়ে প্রশমিত করছি, তাহলে হবে কি Na2SO4 প্লাস হচ্ছে জল উৎপন্ন হবে। এবার কি কাজ, আমাকে ব্যালেন্স করতে হবে। আচ্ছা আগের কোশ্চেনটাতে বলি ব্যালেন্স করা আছে কিনা একটু দেখে নাও। Fe একটা সালফার দুটো
অক্সিজেন 4টে, অক্সিজেন 4টে, হাইড্রোজেন 2টো, হাইড্রোজেন 2টো, ঠিক আছে। এবার দেখো সোডিয়াম এখানে একটা আছে, এখানে 2টো আছে, তাহলে এখানে 2 দিয়ে দিলাম, সোডিয়াম 2টো হয়ে গেল। সালফার দেখো এখানে একটা আছে, এখানে একটা আছে, অক্সিজেন 4 একে 5টা আছে, অক্সিজেন 4 2 6টা আছে, হাইড্রোজেন এখানে আছে 3টে, হাইড্রোজেন এখানে আছে 2টো হাইড্রোজেন আছে। অক্সিজেন কটা আছে? 4 2 6টা আছে, এখানে আছে কটা? 4টে, এখানে কটা আছে? একটা, তাহলে এখানে 2 যদি দিয়ে দিই, 2 দিয়ে দিলে হচ্ছে কত দেখো, অক্সিজেন 4 2 6টা হয়ে যাচ্ছে, এপারে অক্সিজেন 4 2 6টা হয়ে যাচ্ছে, কিন্তু হাইড্রোজেন এপাশে কটা আছে? 4টে, 2 আর এই 2 4টে, এখানে দেখো 4টে। আরেকবার প্রথম থেকে মিলিয়ে নাও, সোডিয়াম 2টো আছে, সোডিয়াম 2টো, হাইড্রোজেন 2 2 4টে আছে, এদিকেও হাইড্রোজেন 4টে আছে, সালফার এখানে একটা আছে, এখানে একটা আছে, অক্সিজেন এদিকে 5টা আছে, 6টা আছে, এদিকে 6টা অক্সিজেন আছে, এদিকেও 4 2 6টা অক্সিজেন আছে। তাহলে ব্যালেন্স হয়ে গেল। যেই ব্যালেন্স হয়ে গেল, এখানে একটা শুধুমাত্র সমান চিহ্ন দিয়ে দেবে, আর কিছু দিতে হবে না। এবার দেখো আমাকে করতে হবে কি, NaOH এটাকে ভাঙতে হবে। 4 গ্রাম NaOH-কে প্রশমিত করতে, তাহলে NaOH-কে ভাঙলে আণবিক ভরে পাবো কি, সোডিয়ামের কত 23 প্লাস অক্সিজেনের কত 16, সব দেখো দেয়া আছে, অক্সিজেনের 16 প্লাস হাইড্রোজেনের কত 1, তাহলে সোডিয়ামের 23, অক্সিজেনের 16, হাইড্রোজেনের 1 ইন্টু তার সাথে 2 গুণ আছে, তাহলে এটা যদি হয় কত হবে, 6 3 9 1 10 0 2 1 3 4 40 ইন্টু 2, মানে এটা হলো কত 80 80 80 গ্রাম। এই 80 গ্রাম এইটাকে প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিডের প্রয়োজন? সালফিউরিক অ্যাসিডটা কত হবে দেখো, সালফিউরিক অ্যাসিডটাকে যদি ভাঙা যায় আণবিক ভরে, তাহলে সালফিউরিক অ্যাসিডটাকে আণবিক ভরে ভাঙলে কত হচ্ছে, 2 ইন্টু 1 প্লাস সালফারের কত 32 প্লাস অক্সিজেনের 16 ইন্টু 4, 16 ইন্টু 4 4 ইন্টু 16, তাহলে এটা কত হচ্ছে 2 প্লাস 32 প্লাস 64, তাহলে 4 2 6 2 8 আর 6 3 9 98 গ্রাম এত। তাহলে 80 গ্রাম NaOH-কে দেখো, এটা NaOH, 80 গ্রাম NaOH-কে প্রশমিত করতে 98 লাগছে, 80 গ্রাম NaOH-কে প্রশমিত করতে 98 গ্রাম H2SO4 লাগে। এবার ক গ্রাম বলছে, 4 গ্রাম NaOH, তাহলে 1 গ্রাম NaOH-কে প্রশমিত করতে 98/80 ইন্টু 4 গ্রাম, 4 গ্রাম NaOH-কে প্রশমিত করতে লাগবে ইন্টু 4, 4 20 80 2 10 49, এবার দেখো 49/10 মানে 4.9 গ্রাম, এত গ্রাম H2SO4 লাগবে। তাহলে এটাই হলো অ্যান্সার, 4.9 গ্রাম, এটাই অ্যান্সার। পরের কোশ্চেনটা দেখো, কোনো অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য 15 সেন্টিমিটার হলে বক্রতা ব্যাসার্ধ কত হবে? অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য, আমরা জানি দর্পণের উত্তল দর্পণ হোক আর অবতল দর্পণ হোক, ফোকাস দৈর্ঘ্যের সঙ্গে বক্রতা ব্যাসার্ধের একটা সম্পর্ক আছে, F = R/2, যেখানে এফটা কি, ফোকাস দৈর্ঘ্য, আর আরটা হলো কি, বক্রতা ব্যাসার্ধ। তাহলে এখানে এফ দেওয়া আছে, F = কত দেওয়া আছে, 15 সেন্টিমিটার হলে বক্রতা ব্যাসার্ধ কত, তাহলে আমরা আর সমান কি পাবো এইখানটায় থেকে, R = 2 ইন্টু এফ, তাহলে 2 ইন্টু 15 মানে কত, 30 সেন্টিমিটার। এটাই হলো অ্যান্সার, অন্য কিছুই না। পরের কোশ্চেনটা দেখো, 5 ওহম মানের একটি রোধকে 15 ভোল্ট তড়িৎচালক বল ও 2.5 ওহম অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট একটি ব্যাটারির সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত করা আছে। তাহলে প্রথম 5 ওহম
মানের একটা রোধ, তাহলে সেটা 5 ওহম মানের একটা রোধ, এটাই সার্কিটটা আঁকছি, 5 ওহম মানের একটা রোধ, তার সাথে যুক্ত আছে কত ভোল্ট, 15 ভোল্ট তড়িৎচালক বল। তাহলে এটা 15 ভোল্ট তড়িৎচালক বল, একটা ব্যাটারি দিলাম, এটা পজিটিভ প্রান্ত নেগেটিভ প্রান্ত। এবার বলছে অভ্যন্তরীণ রোধ। অভ্যন্তরীণ রোধ সবসময় ছোট আকৃতির হয় এবং সেটা ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত থাকে এবং ওভারঅল সার্কিটের সঙ্গে সেটা শ্রেণী সমবায়ে যুক্ত থাকে। তাহলে 2.5 ওহম, এখানে বলেও দিয়েছে শ্রেণী সমবায়ে যুক্ত, যদি বলা না থাকতো তাও কিন্তু বাইরের বর্তনীর সঙ্গে সেটা শ্রেণী সমবায়ে যুক্ত থাকতো। ঠিক আছে, 2.5। এইবার বলছে বর্তনীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা মানে মূল প্রবাহ মাত্রা ও নষ্ট ভোল্ট এর মান নির্ণয় করো। তাহলে আমাকে দেখতে হবে বর্তনীর তুল্য রোধ কত। দেখো দুটো রোধ আছে, একটা 5 ওহম আর একটা 2.5 ওহম, দুটো রোধ শ্রেণী সমবায়ে যুক্ত আছে। তাহলে মোট তুল্য রোধ কত হবে, শ্রেণী সমবায় আর সিরিজ ইকুয়াল টু 5 প্লাস 2.5 ওহম। তাহলে 5 প্লাস 2.5 ওহম করলে কত হবে, 7.5 ওহম এইটা। এবার ভোল্টেজটা কত আছে, 15 ভোল্ট দেওয়া আছে। তাহলে মূল প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা আমরা জানি কি ভি ইকুয়াল টু আই আর ওহমের সূত্র। তাহলে আই সমান কি পেলাম, ভি বাই আর। ভিটা কত 15, আরটা কত 7.5, তাহলে এটা কত হলো 2 অ্যাম্পিয়ার। 2 অ্যাম্পিয়ার হলো কি মূল প্রবাহ মাত্রা, মানে এখান থেকে যে কারেন্টটা বেরোচ্ছে সেইটা কত, 2 অ্যাম্পিয়ার। এখান থেকে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, আয়ের মান। এবার নষ্ট ভোল্ট। নষ্ট ভোল্ট আমরা জানি কি, নষ্ট ভোল্ট মানে হলো অভ্যন্তরীণ রোধের জন্য যতটা ভোল্ট লস হয়। তাহলে অভ্যন্তরীণ রোধ কোনটা, 2.5, মানে নষ্ট ভোল্ট মানে হলো ভি ইকুয়াল টু আই স্মল আর। স্মল আর দ্বারা নষ্ট ভোল্টকে বোঝানো হয়, ভি ইকুয়াল টু আই স্মল আর। তো স্মল আর বলতে এখানে কি, যে অভ্যন্তরীণ যে রোধটা, তাহলে আইটা কত বেরিয়েছে 2 ইন্টু 2.5 এত। তো 2.5 ইন্টু 2.5 ইন্টু 2 করলে যে অ্যান্সারটা বেরোবে সেটাই হয়ে গেল কি এত ভোল্ট। এটাই নষ্ট ভোল্ট। বোঝা গেল, এটা 1 নম্বর অ্যান্সার আর এটা 2 নম্বর অ্যান্সার। পরের কোশ্চেনটা দেখো, বলছে একটি বৈদ্যুতিক কেটলির 3টি সমান রোধের তাপকুণ্ডলী সমান্তরাল সমবায়ে ব্যবহার করলে কেটলির জল 5 মিনিটে ফুটতে শুরু করে। এবার যদি এই তাপকুণ্ডলীকে শ্রেণী সমবায়ে ব্যবহার করে তাহলে জল ফুটতে কত সময় লাগবে। তাহলে দুটো কেস আছে, তো ফার্স্ট কেস লেখো। প্রথম কেস যে 3টে রোধ সমান্তরাল সমবায়ে, তাহলে আমি যদি সেই রকম ডায়াগ্রামটা আঁকি, 3টে রোধ সমান্তরাল সমবায়ে আছে যুক্ত এবং তাদের মধ্যে অবশ্যই একটা ভোল্টেজ কানেক্ট করা থাকবে, তো সেইটা দিয়ে দিলাম, এই ভি ভোল্টেজ কানেক্ট করা আছে। 3টে রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত করা আছে এবং 3টে রোধ সমান রোধ। তো যেহেতু সমান রোধ বলেছে তাই 3টে রোধের মান ধরে নিলাম আর আর আর। তাহলে এই যে সমান্তরাল সমবায়ে আছে এদের তুল্য রোধ আর পি ইকুয়াল টু কত হবে, আর বাই 3। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে যারা বুঝতে পারছো না আর বাই 3 কীভাবে এলো, তাহলে সেটা তারা একটু দেখে নাও। এইটা 1 বাই আর সমান আমরা জানি কি 1 বাই আর 1, মানে এখানে 1 বাই আর প্লাস 1 বাই আর 2 মানে সেই আর প্লাস 1 বাই আর 3 মানে আর। তাহলে এটা যোগ করলে কত হবে, 3 বাই আর। এবার আর পি সমান কি হবে, আর বাই 3 উল্টে দিলে, তাহলে বোঝা গেছে। এইবার দেখো আমরা জুলের সূত্র থেকে একটা সূত্র জানি, এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, মানে উৎপন্ন তাপের যে রাশিমালা এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। কিন্তু আইটাকে এই ইকুয়েশনটা থেকে আমাদেরকে হটাতে হবে। তাহলে আরেকটা সূত্র জানি, ওহম কাগজ সূত্র, ভি ইকুয়াল টু আই আর। এখান থেকে আই সমান আমরা পাই কি, ভি বাই আর। সেইটা এই ইকুয়েশনে বসিয়ে দাও। তাহলে আই স্কোয়ার মানে কি হয়ে যাবে, ভি স্কোয়ার বাই আর স্কোয়ার, ভি স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু আর টি যেমন ছিল, এই আর আর কাটাকাটি হবে, তাহলে থাকছে পড়ে কি ভি স্কোয়ার বাই আর ইন্টু টি। এইটা হলো জুলের সূত্রের ভি আর আর এর টার্মে এই সূত্রটা। এইবার এই সূত্রটা থেকে এই সূত্রে অ্যাপ্লাই করো, যে প্রথম ক্ষেত্রে ধরো উৎপন্ন তাপ H1, তাহলে এখানে ভোল্টেজটা কত আছে ভি, তাহলে ভি স্কোয়ার, আর মানে কত, এই যে আরটা, আর মানে এখানে কত আর বাই 3, তাহলে আর বাই 3 ইন্টু টি। তাহলে
এটা কি হলো, টি মানে T1 ধরো, কারণ প্রথম কেসে জল ফুটতে 5 মিনিট নিয়েছে, তো আমি এখানে 5 মিনিট ডাটা পুট করব না, আগে দেখে নিই যে কতটা টাইম নিচ্ছে, T1 দিয়ে লিখলাম। তাহলে H1 সমান হচ্ছে কি 3v² T1/r, এইটা হলো। এবার দ্বিতীয় কেস মানে কি, তিনটে রোধ বলছে শ্রেণী সমবায়ে যুক্ত আছে, তো পরপর শ্রেণী সমবায়ে যদি তিনটে রোধ যুক্ত থাকে আর আর আর, তাহলে কি হয়, তিনটে রোধ পরপর যুক্ত থাকলে তারা যোগ হয়ে যায়, তো যোগ হয়ে গিয়ে কি হয়, তাদের তুল্য রোধ হয় 3R, তাহলে এটা RS সমান পেলাম 3R। তাহলে এখানেও সেই H2 সমান কত হবে, v² আর মানে এখানে কত 3R ইন্টু টি মানে T2, উৎপন্ন তাপ অবশ্যই তাপের যে সময়টা সেটা আলাদা নেবে T2। এইবার যে কোশ্চেনে যেটা বলতে চেয়েছে সেটা ভালো করে কোশ্চেনটা দেখো, যে কেটলির জল 5 মিনিটে ফুটতে শুরু করলো, এদেরকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে জল ফুটতে কত সময় নেবে। ভালো করে ভাবো তো, ভেতরে কোনো কেটলির ভিতরে রোধ শ্রেণী সমবায়ে আছে কি সমান্তরাল সমবায়ে আছে সেটা তো জল জানে না। জল জানে আমার ফুটতে এত ক্যালোরি তাপ লাগবে, তাহলে আমার ওই তাপটা যেই আমার গায়ে চলে আসবে আমি তখন ফুটতে শুরু করব। তাহলে এইটুকু যদি জলের দরকার হয়, তার মানে কি ভিতরে কি কোন সমবায়ে আছে, শ্রেণী কি সমান্তরাল কোনো সমবায়ে আছে সেটা জলের দেখার দরকার নেই, জল শুধু তাপটা দেখবে। তার মানে এই কোশ্চেনে এটাই বলে দেওয়া আছে যে দুটো যখনই জল ফুটতে শুরু করবে মানে কি দুটো তাপ সমান হবে, মানে প্রথম ক্ষেত্রে তাপ H1 আর H2 সমান হবে। তাহলে এইটা শুধু যদি করে দেওয়া যায়, 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ যদি সমান করে দেওয়া যায়, তাহলে অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে দেখো 3v² T1/r ইকুয়াল টু v²/3r T2। এ দেখো এই আর কেটে গেল, v² কেটে গেল, তাহলে থাকছে কি 3T1 সমান T2/3, তার মানে T2 ইকুয়াল টু 9T1। তো T2 মানে অন্তিম সময়টা সমান 9 ইন্টু T1 মানে কত, 5 মিনিট বলে দিয়েছে, 5 মিনিটে ফুটতে শুরু করেছে, দেখো কোশ্চেনে দেওয়া আছে 5 মিনিট, তো এই 5 মিনিট তাহলে এখানে বসিয়ে দাও 5, তাহলে 5 আর 9 গুণ করলে কত হবে, 45 মিনিট, 45 মিনিটে ফুটতে শুরু করবে, এটাই হলো অ্যান্সার। পরের কোশ্চেনটা দেখো, একটি পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ কত হবে যদি পরিবাহীটির রোধ হয়, মানে আর সিম্পল, এটা ওহমের সূত্রের অঙ্ক, 5.12 ওহম ও তার মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা I সমান 0.5 অ্যাম্পিয়ার, এটাই বলা আছে, হলে বিভব প্রভেদ কত হবে। তো বিভব প্রভেদ আমরা জানি কি V ইকুয়াল টু IR, মানে ওহমের সূত্রের যে সূত্রটা যেটা, তাহলে V সমান I এর মান কত 0.5 ইন্টু আর এর মান কত 5.12, তো 0.5 আর 5.12 এইটা ক্যালকুলেশন করলে অ্যান্সার বেরিয়ে যাবে, V ইকুয়াল টু 2.56 এত ভোল্ট। পরের কোশ্চেনটা দেখো, আর কোশ্চেন নেই এই পর্যন্ত, তাহলে মডেল কোশ্চেন সেট 7 নিয়ে আলোচনা করলাম। এরপর যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে, যারা এই সমস্ত টেস্ট পেপার সলিউশনগুলো এখনও পায়নি তাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে দাও। ধন্যবাদ।